জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল, ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার, গ্রেপ্তারি পরোয়ানা জারি। জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ, দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। সরকারি চাকরি অধ্যাদেশের অপপ্রয়োগ রোধে ব্যবস্থা নেবে সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। সচিবালয়ে কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান। এবং পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন 85,000 হজযাত্রী। বার্ধক্যজনিত কারণে এই পর্যন্ত 15 জনের মৃত্যু। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি 2 জন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। এতে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। রোববার দুপুর 12টার দিকে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অভিযোগে শেখ হাসিনাকে এ ঘটনার মাস্টারমাইন্ড এবং সুপিরিয়র কমান্ডার অভিহিত করা হয়েছে। জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ রোববার সকালে এই রায় দেন। একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর আরও একটি রিপোর্ট। 2009 সালে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল করে রায় দেন। সর্বশেষ 2018 সালের অক্টোবরে জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে।
ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল হিসাবে জামাতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না। তবে দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তবে তা যাতে না হয় সেটি দেখবেন সরকার। সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, অধ্যাদেশের সমস্যামূলক ধারাগুলো নিয়ে সরকার সচেতন আছেন। অধ্যাদেশে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় সচিবালয়ের কর্মপরিবেশ বজায় রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। এবার পবিত্র হজের খবর। হাজিদের জন্য মিনা, মুজদালিফা ও আরাফার তাঁবুর কাজ শেষ করেছেন বাংলাদেশ হজ সাথে সংশ্লিষ্ট মুআল্লেমগণ। বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮৫,১৬৪ জন হজযাত্রী ইতোমধ্যেই মক্কায় পৌঁছেছেন। আগামী ৩ জুন রাতে এশার নামাজের পর হজের আনুষ্ঠানিকতা শুরু করতে মিনা পৌঁছাবেন হাজিরা। মক্কায় হজ পালন করতে এসে ১৫ জন হজযাত্রীর পার্থক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। সৌদি আরব থেকে কাউসার আব্দুস সালামের প্রতিবেদন জানাচ্ছেন জাবালুন নূর। আগামী ৫ জুন বৃহস্পতিবার পালিত হবে চলতি বছরের পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সৌদি আরব পৌঁছে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানালেন হজযাত্রীরা। বাংলাদেশি হাজিরা আশা করি বিগত দিনের থেকে এই বছর মিনা এবং আরাফার যে প্রস্তুতি আমরা দেখলাম, তো বিগত দিনের থেকে একটু ভালোই থাকবে আশা করি ইনশাআল্লাহ। সরকারিভাবে আসলাম, আমার কাছে মনে হলো যে সরকারিভাবে ওনাদের ব্যবস্থাপনাটা খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু খুব ভালো আছে। সৌদি সরকারের পক্ষ থেকেও বিশেষভাবে এই বছরে যে ব্যবস্থা রাখা হয়েছে খুবই সন্তুষ্টজনক। হজযাত্রীদের জন্য মিনা, মুজদালিফা এবং আরাফাত ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট মুআল্লেমগণ। মক্কা বাংলাদেশ হজ মিশন এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ হাব বাংলাদেশ থেকে আগত হাজিদের জন্য একসাথে কাজ করছে। প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা এবং বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, পাশাপাশি হাবের আমাদের এই নতুন কমিটি আসছেন। যৌথভাবে এবারের হজ ব্যবস্থাপনা বিগত দিনের থেকে অনেক সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই বাড়ি পরিদর্শন হয়েছে, দেখা গেছে বিগত দিনের থেকে হজ ব্যবস্থাপনা অনেক সুন্দর। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ ভিসায় শুধু মক্কা, মদিনা, জেদ্দা শহর ভ্রমণ করা যাবে। তাছাড়া হজ পারমিট ছাড়া কেউ হজ করলে ২০,০০০ রিয়াল জরিমানা গুনতে হবে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। ভারতের সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তিস্তা নদীর পানি। এতে রাজ্যটিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। ফলে লালমনিরহাটে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে চরাঞ্চলের মানুষ ও নদী তীরবর্তী এলাকা। শনিবার রাত থেকে পানি বৃদ্ধি পেয়ে রোববার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ খুলে দেওয়া হয়েছে ৪৪টি জলকপাট। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে আজ দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে পানির সমতল ছিল ৫১.৮০ মিটার, বিপদসীমা ৫২.১৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইলে প্রতারণা, হুমকি এবং অস্ত্রের মুখে পৈতৃক জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী। রোববার বেলা ১১টা টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এসডিএস এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নাহার চাকলাদার, মতিন চাকলাদার, সাইফুল ইসলাম রাসেল সরকার, মৃদুল আহমেদ, দাইন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলিশা কান্দা গ্রামের বিএনপির সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ, ফনি বেগম সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন ক্রীড়াবিদ। সকালে প্রদেশটির গারুন মালম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আর অন্তত ১০ জন, যাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে কানোতে ফিরছিল। মোট ৩১টি বাসের একটি ছিল এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাসটি, যাতে ৩৭ জন আরোহী ছিলেন। যাত্রীদের অধিকাংশই ছিলেন ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্মকর্তা। স্থানীয় সময় সকাল ৮টার দিকে গারুন মালাম এলাকায় ডাকা সালে নামক একটি ব্রিজ থেকে বাসটি নিচে পড়েছে। এতে ঘটনাস্থলে ১৯ জন প্রাণ হারানোর পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। দেশ জুড়ে ওই মর্মান্তিক দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ মোস্তফা জামান। রোববার দুপুরে বনানী ইউনিট বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কথা জানান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল জামাল নুরু উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুর রহমান শাহিন ও মোহাম্মদ রেজাউর রহমান ফাহিম সহ আরও অনেকে। এবার প্রবাস সংবাদ। ইতালির ভেনিসের ডামুড্ডা উপজেলা অ্যাসোসিয়েশন অফ ইতালিয়ার সভাপতি হালিম খানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিস বাংলা স্কুলের হলরুমে রফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মিন্টু হাওলাদার, সহসভাপতি শাইখ আহমেদ, জেনোভা প্রভিন্সের সাংগঠনিক সম্পাদক রোমান্স শিকদার, ভেনিস প্রভিন্স কোষাধ্যক্ষ ওমর ফারুক বাদল সহ প্রচার সম্পাদক ইমরান পাইক সহ আত্মমানবতা বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান হিমু সহ আরও অনেকে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল, ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার, গ্রেপ্তারি পরোয়ানা জারি। জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ, দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। সরকারি চাকরি অধ্যাদেশের অপপ্রয়োগ রোধে ব্যবস্থা নেবে সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। সচিবালয়ে কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান। এবং পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৮৫,০০০ হজযাত্রী। বার্ধক্যজনিত কারণে এই পর্যন্ত ১৫ জনের মৃত্যু। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ আমন্ত্রণ রইল। এখন সবাইকে